বেশ। তো আজকে আমরা রেকর্ড করব বলছি মানে আজকে আমরা রিভিশন করব রাইডার্স টু দ্য সি। ঠিক আছে। আচ্ছা, আগের দিন তাহলে ক্যাসুরিনা ট্রি রিভিশন কমপ্লিট করেছি পুরোপুরি নাটকের সাপেক্ষে। যতগুলো লাইন আমাদের তো ওয়ান লাইনার করে দেওয়া আছে, সেটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ওয়ান লাইনারগুলো তো অবশ্যই পড়বে। পাশাপাশি আজকে আবার একটা নতুন নোট দিয়ে দেবো, যেটা ওয়ান লাইনার থেকেও ডিটেলসে থাকবে। ঠিক আছে, মানে এটা যদি তুমি ঠিকঠাক পরীক্ষা করে নাও তাহলে এটা মাস্টার স্ট্রোকের মতো কাজ করবে, কোনো চিন্তা নেই, এখান থেকেই কোশ্চেন পাবে। বেশ, প্রথম আমরা অ্যাবাউট দ্য প্লে রাইট অ্যান্ড প্লে, অর্থাৎ নাট্যকার এবং নাটক সম্বন্ধে কয়েকটা তথ্য দিয়ে রাখছি, বেসিক যেগুলো। কে লিখেছেন? জন মিলিংটন সিঞ্চ বা জে এম সিঞ্চ, আমরা সবাই জানি। জেমস সিঞ্চ কোথাকার প্লে রাইট ছিলেন? আইরিশ প্লে রাইট। আইরিশ মানে আয়ারল্যান্ডের, এটা খেয়াল রাখবো। ঠিক আছে। আচ্ছা, এই যে নাটক সেটা কোথাকার অধিবাসীদের জীবনযাত্রাকে বর্ণনা করছে? লাইফ স্টোরি অফ অ্যারান আইল্যান্ডার্স, অ্যারান আইল্যান্ডে। ঠিক আছে, এবং অ্যারান আইল্যান্ডটা কোথায় অবস্থিত সেটা আমরা মেন টেক্সটে পড়বো, এখন এখানে দিইনি। হ্যাঁ, বেশ। এরপর আমরা দেখতে পাবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই নাটকটা প্রথমবার কখন মঞ্চস্থ হয়েছিল। ঠিক আছে, 25শে ফেব্রুয়ারি 1904। কোথায়? ডাবলিন থিয়েটারে। ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম প্রথমবার যখন লেখা হয়েছিল সালটা ছিল 1902। এটা যখন লেখা হচ্ছে, হ্যাঁ, কম্পোজড। এবং এরপর দেখতে পাচ্ছি 1903 আমরা একটা দেখতে পাচ্ছি পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এবং যে পত্রিকার সম্পাদক ডাব্লিউ বি ইয়েটস ছিলেন। ঠিক আছে, এরপর আমরা 1904 পাচ্ছি কি প্রথমবার মঞ্চস্থ হচ্ছে, যেটা আমাদের এখানে দেওয়া আছে। আরেকটা সাল পাবো 1905। 1905 কি হচ্ছে? বই আকারে পাবলিশ হচ্ছে এই রাইডার্স টু দ্য সি, এবং সঙ্গে আরেকটা নাটক যৌথভাবে বই আকারে প্রকাশিত হচ্ছে। তাহলে এই চারটে সালই একটু ভালো খেয়াল রাখো। আমি 1904টা দিয়ে রাখলাম, বাদ বাকিগুলো এখানে বলে দিলাম। ঠিক আছে, বেশ। এবার এই নাটকে আমরা কোন ধরনের মাইথোলজি দেখতে পাবো? কেল্টিক মাইথোলজি। হ্যাঁ, সেল্টিক উচ্চারণটা নয়, কেল্টিক। এটা নিয়ে দু চার কথা একটু বলে দিই। আচ্ছা, নাটক যখন শুরু হচ্ছে আমরা ইয়ং প্রিস্টের কথা দেখতে পাবো। ইয়ং প্রিস্টের নাম আমরা পাচ্ছি। এই প্রিস্টকে ইয়ং বলা হচ্ছে দুটো কারণে, সরি বানানটা ভুল হলো, একটু দাঁড়াও। কারণ একটা কারণ হচ্ছে কি তার বয়স কম। ঠিক আছে, এবং দ্বিতীয় কারণ কি, এই যে দ্বীপ অর্থাৎ অ্যারান আইল্যান্ড, এই দ্বীপের মানুষেরা কেল্টিক ধর্মাবলম্বী ছিল, বর্তমানে তারা খ্রিশ্চান ধর্মে গেছে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এই দ্বীপে ক্রিশ্চিয়ান রিলিজিয়ান ভীষণরূপে ইয়াং, অর্থাৎ নতুন। সেজন্য এখানকার যিনি প্রিস্ট তিনিও নতুন, অর্থাৎ এই জায়গাটার সম্বন্ধে জানার বিষয়ে তিনি নতুন, সেজন্য তাকে ইয়ং প্রিস্ট বলা হচ্ছে। এখানকার যেটা প্রধান ধর্ম বা এদের যেটা মাইথোলজিক্যাল বিলিফ, সেটা হচ্ছে গিয়ে কেল্টিক মাইথোলজি। হ্যাঁ, মাইথোলজিক্যাল বিলিফ মানে পুরাণগত বিশ্বাস। হ্যাঁ, মাইথোলজি মানে পুরাণ। ওকে, বেশ। এর পরের অংশে আমরা আসছি। পরের অংশে কি খুব বড় কথা, যেটা এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে এবং অবশ্যই একটা ট্র্যাজেডি। ঠিক আছে, একটাই অ্যাক্ট এবং ট্র্যাজেডি। আচ্ছা, এর যেটা মূল দ্বন্দ্ব, অর্থাৎ এখানকার যেটা কনফ্লিক্ট এই নাটকে, সেটা কাদের মধ্যে দেখতে পাবো? আইরিশ ফ্যামিলি এগেনস্ট দ্য ওভারওয়েলমিং ফোর্স অফ নেচার। একটা আইরিশ পরিবারের সঙ্গে প্রকৃতির দমনকারী ক্ষমতার মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আমরা এই নাটকে দেখতে পাবো। এই নাটকটার প্রধান থিম কি? ফ্যাটালিজম। হ্যাঁ, আর দ্য ইনডমিনেবল পাওয়ার অফ দ্য নেচার, প্রকৃতির অদম্য ক্ষমতা, অ্যান্ড দ্য এন্ডিউরিং পাওয়ার অফ হিউম্যান স্পিরিট ইন দ্য ফেস অফ দ্য ইনএভিটেবল লস। মানুষের সহন ক্ষমতা। কি কি দেখতে পাবো তাহলে? প্রকৃতির অদম্য ক্ষমতা, এন্ডিউরিং পাওয়ার অফ হিউম্যান স্পিরিট, মানুষের সহন শক্তি আমরা দেখতে পাবো। এই যে প্রকৃতির প্রবল দমন পীড়ন আমরা নাটকে দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে মানুষের সহ্য করার যে ক্ষমতা, এখানে মানুষ বলতে মৌরিয়াকেই কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এরপরে চলে আসছি আমরা বাদ বাকি প্রথম অংশে। তাহলে বেসিক যে ইনফরমেশন যেগুলো দরকার ছিল আমরা নিয়ে নিলাম, একবার ঝালিয়ে নিলাম। পরের অংশে আমরা আসছি সেটিং অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ নাটক যখন শুরু হচ্ছে সেখানে কী কী সেটিং আমরা দেখতে পাচ্ছি, এবং দু চারটে ঘটনা কী কী ঘটছে সেটার বর্ণনা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। প্রথমার্ধে কী বলা হচ্ছে দেখো, আমরা প্রথমেই দেখেছিলাম যে একটু আগেই বলে এলাম অ্যারান আইল্যান্ড। অ্যারান আইল্যান্ডের অবস্থানটা কোথায় পাচ্ছি আমরা?
অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট আয়ারল্যান্ড, ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা অংশ। অ্যারান আইল্যান্ডের অবস্থান কোথায়? আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে, ওয়েস্ট কোস্ট, এই শব্দটা খেয়াল রাখবো, COAST, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, ঠিক আছে, এটা যেন অবশ্যই খেয়াল রাখি। এবং পাবো কোথায়? বই খুলবে, নাটকের শুরুতেই একেবারে প্রথমে দেওয়া আছে। এরপর পাচ্ছি কোথায়? এরপর আমরা নাটকে প্রবেশ যখন করছি কি দেখছি? শুরুতেই দেখতে পাচ্ছি একটা কটেজ কিচেন দেখতে পাচ্ছি, একটা ছোট্ট কুঁড়ে ঘরের আন্ডারে একটা রান্নাঘর। গুরুত্বপূর্ণ কোন অংশ এখানে? কি কি ছিল এই রান্নাঘরে? এবং আমি বারবার বলেছি কিন্তু পরীক্ষায় বেসিক্যালি অপশন দেবে, দেখবে কোনটা ছিল না এই জাতীয় দিয়ে, এগুলো না দিয়ে দেওয়ার চান্সটা বেশি। কোনটা ছিল না? হোয়াট ওয়াজ নট দেয়ার বা হোয়াট ইজ নট দেয়ার, কি ছিল না ওখানে? আগে আমরা দেখে নিই কী কী ছিল। নেট দেখতে পেয়েছিলাম, অয়েল স্কিন মানে তৈলাক্ত কাপড় চোপড়, ওই ন্যাতা ট্যাতা বলো যাকে তোমরা, আর স্পিনিং হুইল মানে চরকা, আর নিউ বোটস ওই যে তৈরি করার জন্য, হ্যাঁ, অর্থাৎ কফিন তৈরি করার জন্য যে হোয়াইট বোর্ড, সেটার কথা এখানে বলা হয়েছে। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, তাহলে প্রথমেই ঝালিয়ে নিলাম। দেখো নাটক যেমন করে শুরু হচ্ছে আমি ঠিক সেইভাবেই ফ্লো চার্টটা রাখছি, ঠিক আছে। নাটক শুরু হলো, তারপরেই আমরা কটেজ কিচেনে এলাম, সেখানে এই এই জিনিসপত্রগুলো দেখতে পেলাম। এরপর আমরা ডেসক্রিপশন পাচ্ছি নাটকের প্রথম চরিত্র কে? ক্যাথলিন, যার বয়স কত? অ্যাবাউট 20। বারবার বলছি নট পার্টিকুলার 20, মানে কোথাও কিন্তু ডাইরেক্ট মেনশন নাই যে তার বয়স 20, নট ফিক্সড, অ্যাবাউট 20, ওকে। তাহলে তার বয়স প্রায় 20, বেশ। তাহলে এইখান থেকে আমরা খেয়াল রাখলাম অ্যাবাউট 20। এবং পড়ানোর সময় আমি বারবার বলছিলাম, রিভিশনেও বারবার বলছি, নাটকের শুরুতে সে কী করছিল? নেডিং কেক, ওকে। এবং কোথায় কেকটা তৈরি করছিল? পট ওভেনে, যেটা চাপানো ছিল কোথায়? অন দ্য ফায়ার, আগুনের ওপর। মিটে গেল প্রথম ঘটনা। দ্বিতীয়, এরপরই আমরা কাকে পাচ্ছি? নোরা। নোরা কি করছে? নোরা এসে দেখো দেখছিলাম ক্যাথলিনকে জিজ্ঞেস করছে মা কোথায় আছে, আস্তে আস্তে নিচু কণ্ঠস্বরে জিজ্ঞেস করছিল না যে হোয়ার ইজ সি, মা কোথায়? তাহলে এই যে সি ওয়াজ লাইং ডাউন, এবং তখন আমরা জানতে পারছি মা কোথায় ছিল? মা ঘুমাচ্ছিল, বেশ। এরপরই আমরা দেখতে পাচ্ছি যে নোরা একটা ওই পুডলি বের করছিল, এবং তার ভেতর থেকে কী কী জিনিস টিনিস আছে না আছে সেটা এখন আমরা জানি না, বাট নোরা বলছিল যে এগুলো আছে। নোরা কি বলছিল? যে সেখানে একটা শার্ট অ্যান্ড প্লেন স্টকিং পাওয়া গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোথায় এই আলোচনায়? সেগুলো পাওয়া গেছে কোথা থেকে? ডোনেগাল থেকে। এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। কে এনে দিয়েছে? ইয়ং প্রিস্ট এনে দিয়েছে ডোনেগাল থেকে। ইয়ং প্রিস্ট কাকে দিয়েছে? ইয়ং প্রিস্ট দিয়েছে নোরাকে। এগুলো খুঁজে পাওয়া গেছে কোথায়? বলা হচ্ছিল ডোনেগাল, এবং ডোনেগালটার অবস্থানটা কোথায় তাহলে? ফার নর্থ। তাহলে এখান থেকে ডোনেগালের অবস্থানটা ক্লিয়ার হচ্ছে, এবং আন্দাজ করা হচ্ছে যে মেটেরিয়ালসগুলো পাওয়া গেছে সেগুলো কার? পসিবলি অফ মাইকেল, হয়তো বা মাইকেলে। শব্দটা খেয়াল করবে, পসিবলি, নট ডেফিনেটলি, কারণ এখনও আমরা শিওর হইনি, কারণ গল্প তো শুরু হচ্ছে। গল্পের শুরুতে আমরা নিশ্চিত ছিলাম না এটা মাইকেলের বটে কি নয়, পরে এক্সামিনেশন হবে, সেখান থেকে রিভিলেশন হবে। বেশ, এবার কি বলছে দেখো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে ক্যাথলিন কি করছে? নোরাকে জিজ্ঞেস করছে, কি বলছে যে তুমি ইয়ং প্রিস্টকে বলো সে যেন কাকে আটকায়? বার্টলেকে আটকায়। ইয়ং প্রিস্টকে রিকোয়েস্ট করতে বলছে কাকে আটকানোর জন্য? বার্টলেকে আটকানোর জন্য। কোথায় যাওয়ার থেকে আটকানোর জন্য? গালওয়ে ফেয়ার থেকে যাওয়াতে আটকানোর জন্য। ব্যাস, তাহলে 3টে পয়েন্ট এখানে মনে রাখবো। ক্যাথলিন নোরাকে কি অনুরোধ করেছিল? নোরাকে অনুরোধ করেছিল যাতে সে ইয়ং প্রিস্টকে বলে যেন সে বার্টলেকে আটকায়। কোথা যাওয়া থেকে আটকাবে? গালওয়ে ফেয়ার যাওয়া থেকে আটকাবে। গালওয়ে ফেয়ারটার নিয়ে ডেসক্রিপশন আমরা একটু পরেই পাবো। বেশ, এরপর কি বলছে দেখো। এরপর নোরা তখন কি বলছে যে ইয়ং প্রিস্ট তাকে আটকাবে না, তবে ইয়ং প্রিস্ট একটা কথা বলেছে। কি বলেছে? অল মাইটি গড উন্ট লিভ হার ডেস্টিটিউট, পরম ঈশ্বর তাকে একেবারে নিঃস্ব করে রাখবেন না। এখানে হারটা কাকে বোঝানো হয়েছিল? মৌরিয়াকে, ঠিক আছে। এই লাইনটাকে তুলে দিতে পারে এবং বলতে পারে হু সেড দিস, কে এই কথা বলেছিল, কিংবা কাকে এই কথা বলেছিল। এই কথাটা বলেছিল কে?
আমি তো বলে দিলাম ইয়াং প্রিস্ট বলেছিল এই কথাটা। কাকে বলেছিল? এই যে নোরাকে বলা হয়েছিল এই কথাটা। মিটা গেল। আশা করছি গল্প যখন আমি রিভিশন করছি তোমাদের গল্পটা মনে পড়বে, গল্পটা মনে করার চেষ্টা করবে, রিলেট করার চেষ্টা করবে, না হলে রিভিশন কমপ্লিট হবে না। যখন এই পয়েন্ট বলতে বলতে যাচ্ছি তোমরা গল্প মনে করতে করতে এসো। এরপরে আমরা ঠিক দেখতে পাচ্ছিলাম যে মা এসে যাবে, এই মুহূর্তে ওই পোটলাটা খোলা যাবে না, সেজন্য তারা পর্দাটা লুকাচ্ছে। কোথায় লুকাচ্ছে? সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, টার্ফ লফট। ঠিক আছে, টার্ফ লফট অর্থাৎ মাচাতে লুকাচ্ছে। এবং কি বলা হচ্ছে, লাইনটা কি ছিল দেখো, হোয়েন দ্য টাইড টার্নস সি উইল গোয়িং ডাউন টু সি ডাউন হি বি ফ্লটিং ফ্রম দ্য ইস্ট। এই অংশটা খেয়াল রাখবে, ফ্লটিং ফ্রম দ্য ইস্ট। ঠিক আছে, অর্থাৎ ক্যাথলিন নোরাকে বলছে এখন আমরা খুলবো না, যখন ঢেউ আসবে মা সমুদ্রে যাবে এটা দেখার জন্য যে সে পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা। প্রথম কথা, এই হিটাকে মাইকেল। ঠিক আছে, তাহলে মাইকেলের বডি কোন দিক থেকে ভেসে আসবে কল্পনা করা হচ্ছে? ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে কল্পনা করা হচ্ছে। এবং আমরা তখন খুলবো এই পোটলাটা, এই কথাটা ক্যাথলিন নোরাকে বলল। এরপর চলে আসছি, ক্যাথলিন হেড দ্যাট বান্ডেল, এবং কোথায় লোকালো সেটা তো আগের লাইনে আমরা পেলাম, ট্রাপ লফটে লোকালো। ঠিক আছে, এবং তখন আমরা দেখতে পাচ্ছি মৌরিয়া প্রবেশ করে যাচ্ছে। যখন ক্যাথলিন লুকিয়ে নামছে তখন ক্যাথলিনকে মৌরিয়া ওই খিটখিটে সুরে এসে বলছে যে কেন পর্যাপ্ত জ্বালানি কি নেই যে আবার জ্বালানি নামাতে হচ্ছে। এই যে দেখো এই কথাটা আমরা এখানে লিখে দিয়েছি, মানে ঘটনাটা মনে করিয়ে দেওয়া আছে কি আছে না আছে। এরপরে গুরুত্বপূর্ণ অংশ যেটা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বার্টলে উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনমেরা বা কনেমেরা। এই নামটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বারবার দেখেছি। কেন গুরুত্বপূর্ণ? এটাই একটা টাউন যেখানে এই অ্যারান আইল্যান্ডের লোকেরা তাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এই শহর থেকে নিয়ে আসে। কনেমেরা, এই গল্পে বা এই নাটকে আমরা যতগুলো বাইরের জিনিস দেখেছি সবগুলোই কিন্তু এসেছে কনেমেরা থেকে। ওকে, বেশ। সি হার্ট ফ্রম ইমন সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলম সোয়ান। এই যে দেখো বার্টলে যে সমুদ্রে যাবে বা ওই যে কনেমেরায় যাবে সেটা কার কাছ থেকে শুনেছে? এই তিনজনের নামটা খেয়াল রাখবো। ঠিক আছে, ইমন সিমন, স্টিফেন ফেটি, কলম সোয়ান। যদি ঘুরিয়ে দেয় বার্টলের সঙ্গে কারা যাচ্ছে? এরাও কিন্তু যাচ্ছে বার্টলের সঙ্গে ওই কনেমেরাতে। কাজ মিটে গেল। এরপর নোরা কি বলছে? মা বলছে যে বার্টলেকে আটকানো যাবে না, ক্যাথলিনও বলছে যেমন বার্টলেকে আটকানো যাবে না, তখন নোরা কি বলছে যে বার্টলে উড শিওরলি গো, বার্টলে অবশ্যই যাবে। এবং এই কথাটা সে নিশ্চিত হচ্ছে কি করে? ওই যে ওই তিনজনের কাছ থেকে শুনেছে বার্টলে যাবে। বেশ, এইখানে খেয়াল রাখবে যে টাইডটা কোন দিক থেকে আসছে, জোয়ার, টার্নিং অ্যাট গ্রিন হেড। ঠিক আছে, বেশ। পরের অংশ চলে আসবে, হুকার স্টাকিং ফ্রম দ্য ইস্ট। এটা খেয়াল রাখবে যে হুকার কোন দিক থেকে আসছে। ট্যাকিং মানে জিগজ্যাগ ওয়েতে বলেছিলাম, অর্থাৎ আঁকা বাঁকা পথে। এবং হুকার মানে বলেছিলাম ছোট মাছ ধরার যে নৌকাগুলো হয়, তাহলে যে মাছ ধরার নৌকা আঁকা বাঁকা পথে এগিয়ে আসছে গ্রিন হেডের দিক থেকে, এবং সেটা কোন দিকে? ইস্ট। তাহলে এইটা গেল আমাদের প্রথম অংশ, সেটিং অ্যান্ড কনটেক্সট। যখন নাটক সবে সেট হচ্ছে, এখনও নাটকের গভীরে আমরা প্রবেশ করিনি। ঠিক আছে, বেশ। চলো পরের পার্টে কি বলা হচ্ছে, প্লট ডিটেলস অ্যান্ড ইভেন্টস। এইবার আমরা ডিটেলে প্রবেশ করছি, গল্প এবার জমবে। কি বলছে দেখি। বার্টলে এরপর আসছে, আমরা দেখতে পাচ্ছি বার্টলে কেম ইন অ্যান্ড আস্কড ক্যাথলিন। কাকে জিজ্ঞেস করছে? এসেই প্রথম কাকে জিজ্ঞেস করেছিল খেয়াল রাখবে, ক্যাথলিনকে। কি জিজ্ঞেস করছে? বিট অফ নিউ রোপ, ওই যে নতুন দড়িটা, যে টুকরোটা সেটা কোথায়। এবার আবার দেখো দড়িটা এনেছিল কোত্থেকে? কনেমেরা। বলেছি যা কিছু বাইরের জিনিস সব কনেমেরা থেকে। এইবার এই দড়িটার সঙ্গে রিলেটেড কি ছিল? পিগ উইথ ব্ল্যাক ফিট। এবং সে কি করছিল? ওই দড়িটা চেবাচ্ছিল। দেখো ঘটনাটা এর পরেই বলা নাই, ক্যাথলিন পরে বলছে যে ওই দড়িটা আমি ওই নেইলসের উপর তুলে রেখে দিয়েছি, কারণ সকালবেলায় ওই দড়িটাকে পিগ উইথ ব্ল্যাক ফিট চেবাচ্ছিল। আমরা ঘটনাটাকে এক জায়গায় করে নিলাম, ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো। এরপর বার্টলে মৌরিয়াকে উদ্দেশ্য করে কি বলছে? হি হ্যাড নো হল্টার। ওই যখন মৌরিয়া কন্টিনিউয়াস বুকে যাচ্ছে যে না দড়িটা নিস না,
তুই যদি বাড়িতে না থাকিস, বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে, তো কী করে হবে? ওই কফিনটা, মাইকেলের কফিনটা কে নামাবে? ওই দড়িটা মাইকেলের কফিন নামাতে কাজে লাগবে। তখন জানা যাচ্ছে যে বাটলে দড়িটা নিয়েছে কিসের জন্য? হলটা তৈরি করার জন্য। খুব গুরুত্বপূর্ণ অংশ, খেয়াল রাখবো। বাটলে দড়িটা কেন নিয়েছিল? ফর মেকিং হলটার, ঘোড়ার লাগাম তৈরি করার জন্য। পরবর্তীতে আসছি। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম যে বাটলে বলছে যে একটাই মাত্র জাহাজ আছে যেটা যাবে এই সপ্তাহে কনেমেরাতে বা গালওয়েতে, ঠিক আছে? এবং গালওয়েতে কি হবে? গুড ফেয়ার ফর হর্সেস। তাহলে সেখানে কি বেচা কেনা হবে গো? ঘোড়া বেচা কেনা হবে, ঠিক আছে? বেশ। এবার মৌরিয়া কি বলছে দেখো এই অংশে, দেয়ার ইজ নো ম্যান টু মেক দ্য কফিন। ওই যে কথাটা আমি একটুকে বললাম, এই পরিবারে কোনো মানুষ থাকবে না কফিন তৈরি করার জন্য, ঠিক আছে? এবার সে কি করেছে? অত্যন্ত দাম দিয়ে সুন্দর এই হোয়াইট বোর্ডগুলো কিনে এনেছে, ঠিক আছে? এবং কোত্থেকে কিনে এনেছে? কনেমেরা। যা কিছু কেনার জিনিস সব কেন কনেমেরা। তো এটা নিয়ে তোমরা নিঃসন্দেহ থাকবে। এই যে অংশটা, মাইকেলকে কতদিন ধরে খোঁজা হচ্ছে? সার্চিং মাইকেল কতদিন? 9 days। এবং আমি কি বলেছিলাম? আমাদের নাটক শুরু হচ্ছে ক নম্বর দিনে? 9 নম্বর দিনে, ঠিক আছে? এবং গোটা নাটকটা কিন্তু একটা দিনেই ঘটছে। তাহলে 9 নম্বর দিনের মাথায় নাটক শুরু হচ্ছে। এই ইতিপূর্বে মাইকেলকে 9 দিন ধরে খোঁজা হচ্ছে। বেশ। এরপর মৌরিয়া তাকে কি বলছে? আমরা মৌরিয়ার আসল উদ্দেশ্য জানতে পারছি। মৌরিয়া বাটলেকে বলছে যদি 100 ঘোড়া হোক কিংবা 1000 ঘোড়া, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা 100 হবে, হ্যাঁ, 1000 নয়। 100 হোক কিংবা 1000, যত ঘোড়ায় হোক না কেন, একটা সন্তানের থেকে তাদের মূল্য কখনো বেশি হতে পারে না। অর্থাৎ মায়ের কাছে বেঁচে থাকা শেষ পুত্র সন্তানের যা মূল্য, তার কাছে শত শত কিংবা সহস্র সহস্র ঘোড়ার মূল্য অনেক তুচ্ছ। এটা মৌরিয়া বলছে বাটলেকে উদ্দেশ্য করে। এবার মৌরিয়ার কথা দেখছিলাম বাটলে কান দিচ্ছে না, সে সরাসরি আবার ক্যাথলিনকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। কি ইনস্ট্রাকশন দিচ্ছে? যদি ভেড়া লাফালাফি করে কোথায়? রাইফিল্ডে, তাহলে তাদেরকে তাড়িয়ে দিস বা লক্ষ্য রাখিস ভেড়া রাইফিল্ডে জাম্পিং করছে কিনা। এই কথাটা বলে গেল বাটলে ক্যাথলিনকে। ব্যাস। এরপর চলে আসছি। ঠিক সেই সময় কি দেখা যাচ্ছে? দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ মুন, যেটা একটা অমিনাস সাইন, ঠিক আছে? যেটা একটা অশুভ চিহ্ন, ঠিক আছে? যেটা একটা অশুভ চিহ্ন, অমিনাস সাইন। এরপর দেখতে পাচ্ছি নোরা শুড গেট আপ উইট। এবার নোরাকে কি করতে হবে গো? উইট বা জঞ্জাল বা এক প্রকার বলতে পারো জ্বালানি, সব কিছু জড়ো করে রাখতে হবে, হ্যাঁ? বেশ। এগুলো দেখো খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট নয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বেশি জোর দিয়ে যাবো আমি। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা, ইজ সি কামিং টু পায়ার? সে কি পায়ারের কাছে আসছে? এবং খুব গুরুত্বপূর্ণ কেন বলছি? কারণ এখানে কোশ্চেন দেয় সিটা কে। আমি স্পষ্ট মেনশন করে দিয়েছি আবার একবার। সি ইজ পাসিং দ্য গার্ডেন, গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস। এতদূর পর্যন্ত আমাদের লাইনটা। হেয়ার সি ইজ দ্য শিপ। এখানে সি বলতে কাকে বোঝানো হয়েছে? জাহাজটিকে। শিপও বলতে পারে কিংবা তোমাদের বোটও অপশানে থাকতে পারে, ঠিক আছে? যেটা থাকবে সেটাই হবে। আশা করি দুটোই একসাথে দেবে না, দিলে হয় শিপ নয় বোট দেবে, ওকে? যেটা দেবে সেটা তোমরা উত্তরে নেবে। এরপর বাটলে কি কি নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। কি নিয়ে যাচ্ছিল? তার পার্স এবং টোবাকো। এবং যদিও এখানে মেনশন করিনি আমি, তবু তোমরা একটু পরেই জানতে পারবে কি ফেলে যাচ্ছিল। খাবার, ফুড। মানে কি নিয়ে যায়নি? ফুড। কি নিয়ে গেছিল? পার্স অ্যান্ড টোবাকো। আচ্ছা, তারপর আমরা দেখছিলাম যে তার বাটলে বাড়ি থেকে ওই যে সমুদ্রে যেখানে বোটটা আসছে সেখানে যেতে কত সময় লাগছে? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা বা 30 মিনিট। এরপর চলে আসছি খুব গুরুত্বপূর্ণ পার্ট, বাটলে কোন ঘোড়াটায় চেপেছিল? রেড মেয়ার, ওকে? বাটলেকে ফলো করছিল কে? গ্রে পনি, ফলোয়িং বাটলে। বেশ। মৌরিয়া তাকে কি আশীর্বাদ করতে পেরেছিল? না, মৌরিয়া কুড নট ব্লেস হিম। তারপর দেখতে পাচ্ছিলাম কি, যে তখনই দেখা যাচ্ছে তারা রুটিটা বা কেকটা ভুলে গেছে। আচ্ছা, এখানে ব্রেড বা কেক যাই বলুক, দুটোই কিন্তু এক এখানে, হ্যাঁ, এর জন্য খেয়াল থাকে। তখন ক্যাথলিন দেখতে পাচ্ছে, ক্যাথলিন ফরগট দ্য বিট অফ ব্রেড। তখন ক্যাথলিন মাকে একটু দেখছিলাম ভর্ৎসনা করছিল, বলছিল যে বাড়িতে এরকম ক্রমাগত এক নাগারে বকতে থাকা বুড়ি থাকে, সেই বাড়ির লোক কি কোনো কাজ মনে রাখতে পারে? এই কথা বলে সে মাকে ভর্ৎসনা করছিল। যদিও বা তারপরে সেই মাকে একটা সালাহা দিচ্ছে, মানে একটা সমাধান দিচ্ছে কি, যে যাও গিয়ে তুমি দিয়ে এসো,
কি বলছে দেখো, ক্যাথলিন গেভ মৌরিয়া ব্রেড, মৌরিয়াকে ব্রেডটা দিল, ঠিক আছে, কিসে করে দিয়েছিল, রোলিং ইট ইন আ ক্লথ, একটা কাপড়ে মুড়িয়ে দিয়েছিল। ওকে, আশা করি গল্প মনে পড়ে যাচ্ছে। এরপর মৌরিয়া সেটাকে নিয়ে কোথায় গিয়েছিল, ওয়েন টু স্প্রিং ওয়েল, এবং এই স্প্রিং ওয়েল জায়গাটা কি, যেখানে হলি ওয়াটার পাওয়া যায়, ঠিক আছে, পবিত্র জল। ওই যে সামিহান উল্লেখ পেয়েছিলাম আমরা, সামিহা, সে সামিহাতে পবিত্র জল আনতে যায় স্প্রিং ওয়েল থেকে, ঠিক আছে, কোথাও বলা নাই, তোমাদের মেনশন করা না, অ্যাকচুয়ালি এই জায়গাটাই সেটা, ঠিক আছে। বেশ, এরপর চলে আসছি, গড স্পিড ইউ, মৌরিয়া ওয়ান্টেড টু সে বাট কুড নট। মৌরিয়াটা বলতে চেয়েছিল তো বাটলিকে শেষবারের মতো যে ঈশ্বর তোমাকে গতি দিক, কিন্তু সে পারেনি। কি হয়েছিল, হার ভয়েস চোকড। এবং আমি এই প্রসঙ্গে সেই ম্যাকবেথের উদাহরণটা নিয়েছিলাম তোমাকে, ম্যাকবেথ যেমন আমিন বলতে পারেনি, তেমনি মৌরিয়াও কিন্তু বলতে পারেনি গড স্পিড ইউ। বেশ, এরপরে আসছি আমরা কি ঘটেছিল, এইটা খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ আমরা দেখছিলাম টেস্ট পেপার সলিউশন করতে গিয়ে এই কোশ্চেনটা বহু পেজে থাকছে। বার্টলে শেষবারের মতো কি বলে গিয়েছিল, তার বলা শেষ শব্দ কী ছিল বিচ্ছিন্ন হবার সময়, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, এটাই দেখবে বার্টলির বলা শেষ শব্দ ছিল, ঠিক আছে, যখন সে বিচ্ছিন্ন হচ্ছে, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তোমাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাক। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, মা যখন স্প্রিং ওয়েলে যাবে বলে ঠিক হলো, ক্যাথলিন কি করছে, নোরাকে বলছে এক কাজ কর, মায়ের তো বয়স হয়েছে, যতই ক্যাথলিন একটু আগে থেকে বকাঝকা করুক, মায়ের প্রতি ভালোবাসা তো আছে, তো ক্যাথলিনকে বলছে যে, সরি, ক্যাথলিন নোরাকে বলছে মায়ের তো বয়স হয়েছে, তুই একটা লাঠি মাকে দে। এটা কোন লাঠি, এইটাই সেই স্টিক যেটা মাইকেল ব্রট ফ্রম কনমেরা বা কনেমেরা, ঠিক আছে। কেন লাঠিটা দিতে বলছিল, কারণ হয়তো বা মৌরিয়া ফল অন দ্য বিগ স্টোনস, বিগ স্টোনসের কাছে গিয়ে পিচ্ছিল টিচ্ছিল আছে, পড়ে যেতে পারে। এবং এরপর একটা ঘটনা বলছিল, যদিও সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ফর কোয়েশ্চেন্স নয়, মানে আপাতত এমসিকিউর জন্য নয়, কিন্তু ব্রড কোশ্চেনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনটা ছিল। কি লাইন ছিল, যেখানে মৌরিয়া বলছে, এই জগতে যেখানে বয়স্করা তাদের জিনিস ফেলে যায় যুবকদের ব্যবহারের জন্য, অ্যারান আইল্যান্ড হলো এমন একটা জায়গা যেখানে যুবকরা তাদের জিনিস ফেলে যায় বয়স্কদের জন্য। এই কথাটা বলছে, এটা আমাদের আপাতত এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ নয়, বাট ব্রড কোশ্চেনের জন্য এবছর খুব গুরুত্বপূর্ণ লাইন। চলো এরপর কি বলছে, এরপর আমরা সিন অ্যান্ড ন্যারেটিভ ডিটেলসগুলো টুকটাক কয়েকটা পাবো। এরপর কি দেখতে পাচ্ছি, নোরা যেই আমাদের বেরিয়ে যাচ্ছে মৌরিয়া, নোরা ক্যাথলিনকে কি বলছে, সি হ্যাজ গান রাউন্ড টু বুশ, ঝোপের কাছে চলে গেছে। নোরা তখন কি বলছে, হাউ দ্য বান্ডিল ওয়াজ রিসিভড, অর্থাৎ এবার সে ডিটেলস দিচ্ছে নোরা। হ্যাঁ, এইখানটা কয়েকটা লাইন এখানে বলা আছে, বেশ বলে দেওয়া আছে পরের লাইনে, তবু আমি বলে দিই পরপর ঘটনাটা কী ঘটেছিল। এবার ক্যাথলিন জিজ্ঞেস করছে নোরাকে যে বান্ডেলটা কীভাবে পাওয়া গেল। নোরা তখন কি বলছে, দুটো মানুষ, হ্যাঁ, টু মেন রোয়িং রাউন্ড উইথ পোটিন, ভালো করে খেয়াল রাখবো, কী নিয়ে যাচ্ছিল তারা, পোটিন, ঠিক আছে। পোটিন মানে আমি বলে দিয়েছিলাম যে ইলিটিসিট লিকার, হ্যাঁ, বা ওয়াইনও দিতে পারে কোনো কোনো জায়গায়, অবৈধ মদ, সোজা কথায়, ঠিক আছে। কখন, বিফোর দ্য কক্স, এখানে কক্স মানে কি বলেছিলাম, ডন, ভোর, অর্থাৎ ভোর হবার আগেই এক প্রকার, ঠিক আছে। দ্য ওস অফ ওয়ান অফ দেম, আচ্ছা এখানে ঘটনাটা পুরো বলা নাই, কি বলা হয়েছিল বলে দিই, ওই যে জাহাজে একজনে দিয়ে ওর, ওর মানে হচ্ছে কি দাঁড়, দাঁড়টা কি হয়েছিল, ওই বডিটায় ঠিকে গেছিলো, এবং সেখান থেকে তারা মাইকেলের বডিটা খুঁজে পেয়েছিল। এইটা হচ্ছে মাইকেলের বডি খুঁজে পাওয়ার ইতিবৃত্তান্ত। এবার কোথায় পাওয়া গেছিল, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা এই ঘটনাটা ঘটেছিল মাইকেলের বডি, সেটা কোথায়, ব্ল্যাক ক্লিফস, এবং সেটা কোন দিকে, নর্থ, কারণ অলরেডি আমরা জানি ডোনেগাল তো নর্থই, তাহলে বডিটা তো নর্থই পাওয়া গেছে, কিন্তু জায়গাটা কোথায়, ব্ল্যাক ক্লিফস। ওকে, বেশ, এরপরেই আমরা দেখতে পাচ্ছি পোটলা খোলার প্রস্তুতি চলছে, কিন্তু ক্যাথলিন আমাদের কি ইনফর্ম করছে, যে এই পোটলাটা নোনা জলে একেবারে পেরিস্ট, টাইট হয়ে গেছে যাকে বলা যেতে পারে, এবং সেখানে কি পড়ে গেছে, ব্ল্যাক নট পড়ে গেছে, এবং এটা সহজে খোলা যাবে না। তাই খোলার জন্য কি চাওয়া হলো, নাইফ, যে নাইফটা তারা সেদিন সকালেই একজন বিক্রেতার কাছ থেকে কিনেছিল, এবং সেই বিক্রেতার কাছ থেকে জানতে পেরেছিল যে যদি তারা ওই তাদের বাড়ির সামনে যে রক রয়েছে, রক বিয়ন্ডস, সেখান থেকে আজকে যাত্রা শুরু করে, তাহলে ডোনেগাল পৌঁছাতে তাদের সময় লাগবে 7 দিন। তাহলে গুরুত্বপূর্ণ যে তারা যেখানে থাকে সেখান থেকে ডোনেগালের দূরত্ব কোথায়, কত দিনের, 7 ডেজ। মিটে গেল।
এরপরেই আমরা কি দেখছি, পোটলা খোলা হয়ে যাচ্ছে, কিন্তু আইডেন্টিফিকেশন করতে হবে ভেতরে আমরা কি দেখতে পেলাম, যেটা অলরেডি আমরা জেনে এসেছি, শার্ট অ্যান্ড প্লেন স্টকিংস। এইবার শার্টটাকে মেলানোর জন্য তারা হুকের দিকে তাকাচ্ছে, কারণ ওই হুকই একই টাইপ অফ ছিটের তৈরি একটা ফ্লানেল বা একটা পোশাক ছিল, উলেন ক্লথ ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যক্রমে বার্টলি সেটা পরে চলে গেছিল। ঠিক আছে, তো হুকেতে কিন্তু তারা শার্ট খুঁজে পেল না, যেটা সেম ফ্লানেল দিয়ে তৈরি হয়েছিল, সেম উলেন ক্লথ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ওই একটা ছোট্ট টুকরো অংশকে নিয়ে আসছে এবং তাকে মেলানো হচ্ছে। এবার মেলানোর পর কি রিভিল হলো না হলো সেটা আমরা পরবর্তী পার্টটায় পাবো এবার। ঠিক আছে, তাহলে এই অংশে আমরা কিছু ছোটোখাটো সিন এবং কিছু ছোটোখাটো ন্যারেটিভ ডিটেলস পেলাম। এবার আমরা পরবর্তী পার্টটায় আসি। দেখো প্রত্যেকটা পার্টে পার্টে আমি ভেঙে দিয়েছি, যাতে গল্প অনুযায়ী পুরো পার্ট করে থাকে, কোন অংশে কী রিভিল হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এর পরবর্তী অংশে যেগুলো আমরা দেখতে পাবো কি এভিডেন্স, এবার সব প্রমাণপত্র সব মিল দেখতে পাবো, তো প্রমাণ মেলানো হবে। অ্যান্ড অবজারভেশনস এবং পর্যবেক্ষণের দ্বারা সিদ্ধান্তে পৌঁছানো হবে আলটিমেটলি। কি দেখা যাচ্ছে দেখো, গ্রেট রোলস ইন দ্য শপস অফ গালওয়ে, ওই যে ছিটটাকে মেলানো হচ্ছে দিয়ে দেখা যাচ্ছে দুটো অলমোস্ট একই, কিন্তু ক্যাথলিন কি বলছে যে এরকম রোল তো গালওয়েতে অনেক আছে, তো এরকম জামা তো অনেকে থাকতেই পারে। কিন্তু নোরা তারপর কনফার্মেশন দিচ্ছে, দেখো যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে, নোরা কি কনফার্মেশন দিচ্ছে যে ওই যে কি চেক করছিল সে, স্টকিংসটা, প্লেন স্টকিংসটা চেক করে সে বলল যে এটা অবশ্যই মাইকেলে, কারণ সে 3 জোড়া এরকম স্টকিং বানিয়েছিল, সেই 3 জোড়া স্টকিংয়ের এই জোড়াটা ছিল দ্বিতীয় জোড়াটা। ঠিক আছে, ও টোটাল 1 জোড়া 2 জোড়া 3 জোড়া বানিয়েছিল, এই 2 নম্বর জোড়াটা মাইকেল সেদিন পড়ে গিয়েছিল। আর এটা সেটাই, কি দেখে সে বুঝলো, ওই যে সে 3 স্কোর মানে 60টা সেলাই করেছিল এবং সেখানে কটা ঘর ছেড়েছিল, 4, 4টে, এই যে কষ্ট লিখে দেওয়া আছে, 60 ঘর সেলাই করে 4 ঘর বাদ দিয়েছিল। ওকে, তবে টার্মটা খেয়াল রাখবে, ইংরেজিতে 60 ঘরটাকে আমরা 3 স্কোর বলবো। হ্যাঁ, 1 স্কোর ইকুয়ালস টু 20। এরপরে আমরা দেখতে পাচ্ছি তখন ক্যাথলিন কি বলছে, যখন তারা কনফার্ম হয়ে গেল যেটা মাইকেলেরই হবে, তখন ক্যাথলিন বলছে যে দেখো, ক্যাথলিন বলছে আমাদের মাইকেলের সঙ্গে মানে মাইকেলের জন্য কান্নাকাটি করার কেউ ছিল না, শুধুমাত্র সমুদ্রে ব্ল্যাক হ্যাগস, ওই কালো শকুনগুলো ছাড়া আর সেখানে কেউ ছিল না। তখন নোরা কি বলছে, নোরা ধরো 1 মিনিট, এই অংশটা দেওয়া নেই, তবে এটা বই থেকে দাগ দিয়ে রেখেছিলাম আমি, দেখবে নোরা তখন কি বলছে যে এত বড় একজন ফিশারম্যান, এত বড় একজন রোয়ার, তার এই পরিণতি হতে পারে যার শেষ জামাটুকু ছাড়া বা একটু সামান্য স্টকিংস অ্যান্ড শার্টস ছাড়া কিছুই তার অস্তিত্ব পাওয়া যায়নি। এই লাইনটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, প্রশ্নে দিতে পারে এই লাইনটা কে বলেছিল, নোরা বলেছিল। ঠিক আছে, চলে আসছি পরেরটা। এরপর দেখতে পাচ্ছি নোরা বলছে আমি যে কাঁদছিলাম এটা কি মা বুঝতে পারবে, তখন ক্যাথলিন বলছে এক কাজ কর, তুই দরজার দিকে পেছন করে বস। ঠিক আছে, মৌরিয়া প্রবেশ করছে, কিন্তু মৌরিয়াকে আমরা দেখতে পাচ্ছি তার হাতে তখনও ব্রেড ছিল, সে ব্রেডটা কিন্তু দেয়নি। ওকে, তারপর মৌরিয়া এসে কি বলছে, সে কি দেখেছে, ফিয়ারফুলেস্ট থিং। প্রশ্ন হচ্ছে ফিয়ারফুলেস্ট থিংটা কি, সেটা এখনো সে বলছে না, কিন্তু যে দৃশ্যটা সে দেখেছে তার সঙ্গে যার তুলনা করেছে সেটা কি, সেটা ব্রাইট ডারার দৃশ্যের তুলনা। এবং এই ব্রাইট ডারাটা কার মানে কোন মাইথোলজির সঙ্গে জড়িত, কেল্টিক মাইথোলজি এবং আইরিশ বিলিফ। ঠিক আছে, এটার সঙ্গে জড়িত। ব্রাইট ডারা সিনটা কি দেখেছিল সেটা আমরা গল্পে পড়েছি। ব্রাইট ডারা দেখেছিল যে মৃত ব্যক্তির কোলে জীবন্ত শিশু, যেটা ইঙ্গিত যে জীবন্ত শিশুটাও মারা যাবে, সিম্বল ছিল। ঠিক তেমনই একটা ফেয়ারফুলের সিন আজ মৌরিয়া দেখেছে। এইবার ফেয়ারফুলের সিনটা দেখো আমরা শেষে দিয়ে রেখেছি। সিনটা কী ছিল, বার্টলে রাইডিং অন রেড মেয়ার, বার্টলে রেড মেয়ারে চড়েছে, অ্যান্ড গ্রে পনি ফলোয়িং হিম, ধূসর টাট্টু ঘোড়াটা থেকে ফলো করছে। মাইকেল উইথ নিউ ড্রেস অ্যান্ড শুজ, মাইকেল নতুন জামা এবং জুতো পরে রাইডিং অন গ্রে পনি, গ্রে পনিতে চড়ে যাচ্ছে। দ্যাটস মিনস ডেথ ফলোয়িং দ্য লাইফ, মৃত্যু জীবনকে অনুসরণ করছে, তো যে কোনো সময় মৃত্যু জীবনকে ওভারটেক করে নেবে। তার জন্য মৌরিয়া এই দৃশ্যটাকে ফেয়ারফুলেস্ট করলো। মেটে গেল দৃশ্য।
এরপর আলটিমেটলি আমরা আসবো ট্র্যাজিক রিভিলেশন অ্যান্ড ফ্যামিলি লস। এবার তো সব কিছু ট্র্যাজেডিটা ঘটবে এবং এই পরিবারে যা যা লস হয়েছিল আগে এবং বর্তমানে সব কিছু এবার আমরা দেখতে পাবো। বেশ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মৌরিয়া যখন শিওর হয়ে গেল যে বাটলের মৃত্যু নিশ্চিত, তখন সে কাকে বলল কফিন তৈরি করার জন্য? ইমনকে। ঠিক আছে, একজন ওল্ড ব্যক্তি, তাকে বললো একটা কফিন তৈরি করো। এই নাম্বারটা খেয়াল রাখবে, মৌরিয়া পরিবারের টোটাল কতজন সদস্য ছিল? 11 জন। এখানে কয়েকটা ফিগার বলে দিই, লেখা নাই বাট আমি বলে দিই। 11 জন কে কে? মৌরিয়ার যিনি শ্বশুর, ফাদার ইন ল একটা, মৌরিয়ার হাজব্যান্ড একটা, দুটো, মৌরিয়া, ক্যাথলিন এবং নোরা তিনটে, আর 6 সন্তান। দেখো 6 আর 3 9 আর 2 11, টোটাল কতজন হয়ে গেল? 11 জন। এবং সঙ্গে আর একটা জিনিস খেয়াল রাখবো কি, মেল ফিগার কতগুলো ছিল? 8টা। ফিমেল ফিগার কতগুলো ছিল? 3টে। যদি বলে সন কতগুলো ছিল? 6টা। প্রত্যেকটা ফিগার কিন্তু আলাদা আলাদা খেয়াল রাখবে। হ্যাঁ, গোটা পরিবারে 8টা পুরুষ ছিল, 3 জন মহিলা, ক্যাথলিন, নোরা এবং মৌরিয়া, আর তাদের সন্তান 6টা ছিল। 6টা সন্তানই, মানে সন্তান বলতে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি সন, অর্থাৎ পুত্র সন্তান। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা, এরপর ডিটেলগুলো পাবো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বারবার বলছি, কে কোথায় হারিয়ে গেছিল? স্টিফেন অ্যান্ড সোয়ান কোথায় হারিয়েছিল? গ্রেট উইন্ডে। এবং তাদের কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ। বারবার বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। সিমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার তিনজনাই কখন হারিয়ে গিয়েছিল? লস্ট ইন আ ডার্ক নাইট। প্যাচ কি করে মারা গিয়েছিল? ড্রন আউট অফ ক্রুক। ক্রুক মানে কি বলেছিলাম? স্মল বোট, ছোট জাহাজ বা ছোট নৌকা, সরি জাহাজ নয়। আর যখন প্যাচ মারা যাচ্ছে তখন বাটলে কোথায় ছিল? বাটলে অন হার নিজ, অর্থাৎ মৌরিয়ার হাঁটুতে বা মৌরিয়ার কোলেতেই বলতে পারো। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম কিছু মহিলা প্রবেশ করছে। হ্যাঁ, এবং তাদের ফিগারটা যোগ করলে দেখতে পাচ্ছিলাম 9ই দাঁড়াচ্ছে। ঠিক আছে, 2, 3, 4টে মহিলা প্রবেশ করছে উইথ ক্রস ইন দেয়ার হ্যান্ড, তাদের হাতে ক্রস নিয়ে, জেসাস ক্রাইস্টের ক্রস নিয়ে। এবং তারা যেটা পরিধান করেছিল, এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, কী পরিধান করেছিল? রেড পেটিকোটস। এমসিকিউতে খুব দেখতে পাবে কোশ্চেন। বেশ, মৌরিয়া বলছে, মানে সবাই বলছে যে বাটলে কিভাবে মারা গেল, তাহলে এই রিজনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাটলে কীভাবে মারা গেল? এই যে গ্রে পনি নকড বাটলে ওভার ইনটু দ্য সি। ঠিক আছে, এবং গ্রে পনি লাথি মেরে দেওয়ার পর কী ঘটেছিল? ওয়াস্ট আউট ইন গ্রেট সার্ফ, প্রবল ফ্যানার মধ্যে বাটলে তলিয়ে গেছিল। এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছিল, জায়গাটার নাম কি? হোয়াইট রক্স। জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় কে মারা গেল। ঠিক আছে, মাইকেলের বডি কোথায় পাওয়া গেল? ব্ল্যাক ক্লিপস। তারপরে স্টিফেন এবং সোয়ান, তাদের বডি কোথায় পাওয়া গেল? তারপরে সিমাস, ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, তাদেরকে কোথায় কখন হারিয়ে গেছিল? আর প্যাচ কি করে মরল? এবং সবশেষে বাটলি কি করে মরল? প্রত্যেকটা সন্তান এবং তার পূর্বপুরুষ যারা যারা মারা গেছে সকলের ডিটেল কিন্তু দরকার, কে কোথায় কিভাবে কখন মারা গেছে। এই টার্মগুলোর মধ্যে কোশ্চেন আসার চান্স খুব বেশি। এরপর একেবারে চলে এসেছি আমরা এন্ডিংয়ে। এই এন্ডিংয়ে একেবারে গল্পের শেষে যখন আমরা সব কিছুকে আমরা অ্যাকসেপ্টেন্স হিসেবে দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ মেনে নেওয়া, যেটা আমরা এই গোটা গল্পের নাটক হিসেবে কী বলেছিলাম, সেই থিম হিসেবে কী বলেছিলাম, মানে আসলে কি শিখলাম এই নাটকটা দেখে, যে হ্যাপিনেস ইজ ইকুয়ালস টু অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ যদি তুমি মেনে নিতে পারো তাহলেই তুমি সুখী, যতদিন না মানতে পারবে ততদিন তুমি অসুখী। এবার কি বলা হচ্ছে দেখো, হলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইট আফটার সামিহান। কখন পবিত্র জল আনে তারা? ডার্ক নাইটে আফটার সামিহান। সামিহা কখন হয়? ফার্স্ট ডে অফ নভেম্বর। ঠিক আছে, এটাকে কি বলা হয়, যার অর্থ কি? দ্য ডে অফ সোল, আত্মাদের দিবস যাকে বলা হচ্ছে। ঠিক আছে, সামিহাটা কখন হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবো, ফার্স্ট ডে অফ নভেম্বর। ওকে, এবং কখন তারা হলি ওয়াটার আনে? আফটার সামিহা, এটা ডার্ক নাইট, গভীর রাত্রিতে। এরপর এখানে একটা ওল্ড ম্যানের উল্লেখ পাচ্ছিলাম, ক্যাথলিন বলছিল না, বলছি পরে। বেশ, ওল্ড ম্যানের একটা উল্লেখ পাচ্ছিলাম, সেই ওল্ড ম্যানটার নামটা কি? কলম। সে কি জিজ্ঞেস করছিল ক্যাথলিনকে? পেরেক আছে জিজ্ঞেস করেছিল। তাহলে কে পেরেকের কথা জিজ্ঞেস করেছিল? কলম। কাকে জিজ্ঞেস করেছিল? ক্যাথলিনকে।
এরপর বলছে মৌরিয়া। মৌরিয়া শেষমেশ কী করলো, এমটি কাপ তাকে কি করলো, ওই যে কাপটা ছিল সেই কাপটাকে উল্টে রেখে দিল টেবিলের উপর। মানে এটার অর্থ কী হলো, এবং ওই কাপটার মধ্যে কী ছিল, হলি ওয়াটার ছিল। এই কাপে ছিল হলি ওয়াটার। ওই যে একটা কথা বলা হয়, গল্প শেষ হলে আমার গল্পটি ফুরুলো নোটে গাছটি মুড়ুলো, অর্থাৎ আমার জীবনের সন্তানদের জন্য যে এতদিনের প্রার্থনা আকাঙ্ক্ষা সব কিছু ফুরুলো এবং আমার দায়িত্বও এখানে ফুরালো। তাই হলি ওয়াটারের কাপটাও উল্টে রাখা হলো। এর দ্বারা প্রমাণিত হলো যে আলটিমেট রেজিগনেশন, যে আর কিচ্ছু করার নাই। এবং এরপর মৌরিয়া কি বলছিল, যে এরপর সমুদ্র আর আমার সঙ্গে কি করতে পারবে, সে আমার থেকে আর কিছু কেড়ে নিতে পারবে না, এই কথাটা বলছিল। এবং এখানে যেটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট খেয়াল রাখবো, এই গোটা নাটকে একটা অমিনাস নাম্বার দেওয়া হয়েছে, সেটা কি 9। ঠিক আছে, 9 সংখ্যাটা একবার এক্সপ্লেন করে দেওয়া হোক, যে এই গোটা নাটকে 9 সংখ্যাটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। প্রথমেই শুরুতে দেখতে পেয়েছিলাম 9 নম্বর দিনের মাথায় নাটক শুরু হচ্ছে, মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না 9 দিন ধরে। এরপর বাটলে যখন বলছে আমি ফিরে আসব, হয় 2 দিন, নয় 3 দিন, কিংবা 4 দিনে, সেই সংখ্যাগুলো যোগ করলেও পেয়ে যাব 9। এবং দেখতে পাচ্ছি আলটিমেটলি বাটলে ফেরার হচ্ছে না, সেই কারণের জন্যই 9 সংখ্যা সেটা হিন্স দিয়ে গেছিলো। আবারও যে মহিলারা একে একে প্রবেশ করছিল তাদের সংখ্যাটাও ছিল 2, 3, 4, যোগ করলে দাঁড়ায় 9। এবং ওই মহিলারা কখন আসছে, যখনই কোনো খারাপ ঘটনা ঘটছে, তাহলে 9 সংখ্যাটাও তাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। এবং সবশেষ যেটা একটা দুর্দান্ত পয়েন্ট যেটা বলেছিলাম, যে যদি তাকিয়ে দেখো এই পরিবারে ইতিপূর্বে মারা গেছে কতজন, 8 জন, 6 পুত্র, 1 শ্বশুর, 1 স্বামী, 8 জন মারা গেছে। এইবার যদি না কোনো বিশাল অঘটন কিছু ঘটে, যেটা সাধারণত ঘটে না, যদি তাকিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য নাই, তাহলে এই পরিবারে বাকি সদস্যরা এবার খুবই ন্যাচারাল নিয়মই মারা যাবে, কোনো দুর্ঘটনায় নয়। এবং যদি ন্যাচারাল নিয়মে মারা যায়, তাহলে এর পরের পালাটা কার, মৌরিয়ার। তাহলে এবার যদি তাকিয়ে দেখো মৌরিয়ার সংখ্যাটাও 9 নম্বর। 8টা লোক মারা গেছে, মৌরিয়া মারা যাবে যত নম্বরে সেটাও 9। তাহলে গল্পের যে হিরোইন প্রোটাগনিস্ট, সেই নিজেই 9 নম্বরে মাথায় দাঁড়িয়ে, তাহলে তার মৃত্যুটাও সেই 9 নম্বরে। অসাধারণ খেলা খেলা হয়েছে এই গোটা নাটকে 9 সংখ্যাটাকে, এবং বারবার দেখানো হয়েছে 9 সংখ্যাটা মৃত্যুর সঙ্গেই জড়িয়ে আছে। যেখানে যেখানে মৃত্যুর হিন্স পাওয়া গেছে, সেখানে সেখানে 9 সংখ্যার আঁচ পাওয়া গেছে। এবং সর্বশেষ যদি ডিটেলে বড় হয়, তাহলে দেখতে হবে 9 নম্বরে দাঁড়িয়ে রয়েছে মৌরিয়া। 8 জন মারার পর, মরে যাওয়ার পর এবার তার পালা। তাহলে এটা আমাদের ওভারঅল আলোচনা গেল। এরপর নিজেদের পড়ার জন্য আমি এখানে প্রত্যেকটা সিম্বল দিয়ে দিয়েছি। সি এখানে কিসের সিম্বল, ঠিক আছে, আর তার উল্লেখ কোথায় পাচ্ছি সেই হিসেবে গ্রে পনি সেটা পাচ্ছি, হর্স, রেড মেয়ার, হোয়াইট বোটস, যা যা উল্লেখ আছে, যা যা সিম্বল আছে, ড্রন্ড ম্যান, ওই যে ক্লথস যেগুলো পাওয়া যাচ্ছে সেটা, আর দ্য রোপ অ্যান্ড দ্য হল্টার, ঠিক আছে, হলি ওয়াটার, দ্য ইয়ং প্রিস্ট, স্পিনিং হুইল। হ্যাঁ, স্পিনিং হুইল কিসের সিম্বল গো, সিম্বল অফ কন্টিনিউটি, ক্রমাগত চলতে থাকা, আমি বলেছিলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট। যতগুলো সিম্বল আছে সব ডিসক্রাইব করে দিয়েছে আমি, এগুলো নিজেদেরকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। খুব সহজ করে ডেসক্রাইব করা আছে, চাপ নেবার কিচ্ছু নেই। এবং 3টে ছকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, এগুলো যদি পড়তে পারো, এরপর আর এই নাটকটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে ওভারঅল যদি দেখি, আমাদের গোটা রাইডার্স টু দ্য সি নাটক প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন হলো, যথেষ্ট ডিটেলসে গিয়ে কিন্তু আমরা পুরোটাকে কমপ্লিট করে নিলাম। আশা করি এরপর আর কারো কোনো অসুবিধা থাকার কথা নেই।